আমার হাজবেন্ড বলে যে বাম পাশে কেন আমাদের পকেটটা কেন এই পাশে আমাদের হার্ট থাকে। হ্যাঁ, শার্টের বাম পাশে, পকেট, হ্যাঁ শার্টের এই যে বাম পাশে পকেটটা আছে না, এটা কেন? এটা এর নিচে হার্ট থাকে, আর এই হার্টকে সবল রাখার জন্য পকেটে ছেলে মেয়ে টাকা পয়সার প্রয়োজন আছে। না, আমার কখনোই কেউ ঠেকাতে পারেনি। আত্মীয় স্বজন, পাড়া পড়শি সবাই আমাকে বিভিন্ন ভাবে আমাকে এটা থ্রেট দিছে। ইনশাল্লাহ আমি জয়ী হব। চেষ্টা করুক যে এই কাজগুলো করলে আসলেই আমাদের উন্নতি ঘটবে, দেশের ঘটবে, আমাদের ঘটবে। এই যে ভারত থেকে এই দেশ, সে দেশ থেকে আমাদের গরু আনতে হবে না। কষ্ট দেখছে বাবা মা, কিন্তু আপনার সুখটা দেখতে পারবে, তাই না? এই তো বিষয়। কোনো সুদের উপরও নয়, কোনো কিছুই নয়, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দামান। কর্মক্ষম মানুষগুলোকে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলেই এদেশের আর্থসামাজিক উন্নয়ন হবে। আবার মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারী সমাজকে আমরা বসে রাখে আর বলবো উন্নয়ন, এটা সম্ভব না। এই নারীদেরকেও কর্মমুখী করতে হবে, তাদেরকে কাজ করতে হবে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাহলে তাদের যেমন ক্ষমতায়ন হবে, আবার দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে। আর যুবকথা, এদেশের নারী এবং পুরুষের যে খামারগুলো আছে, যে কর্মসংস্থান হয় কৃষিক্ষেত্রে, সেগুলোর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার সদর উপজেলার একটা গ্রামে, কেন্দুল গ্রামে। এখানে এক নারী আছেন যার একটি ডেইরি ফার্ম আছে, সেই ডেইরি ফার্মের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনার নাম কি জানো? আমার নাম ফাতেমাতুজ জোহরা। তো আপনি যে খামারটা করছেন কতদিন থেকে করছেন, শুরুটা করলেন কিভাবে? এটা হচ্ছে যে আমার এক যুগ পেরিয়ে গেছে, বুঝলেন, 13 বছরে করছে। আচ্ছা, পূর্ণ হয়েছে। এটা কেন করলেন আপনি বলেন তো? এটা কেন করলাম, আমার স্বামীকে বলতাম যে আমি পড়াশোনা করতে পারলাম না, তাহলে তোমাকে আমি একটা কাজ লাগাই দিব, তুমি কি করতে পারবে? প্রশ্ন করছে এভাবে। আমি বললাম যে হ্যাঁ পারবো ইনশাল্লাহ। তখন বলছে যে একটু গরু লালন পালন করে দেখি কেমন পারো। তখন থেকেই আমি একটু একটু করে করতাম। তো শুরুটা যখন করলেন তখন কয়টা গরু ছিল আপনার? তখন ছিল এরকমই 10টা ছিল। 10টা ছিল? হ্যাঁ, সেগুলা সব দেশি গরু ছিল। আচ্ছা, কত দাম হবে? সেটা কিনা গরু তো নিশ্চয়ই? না না, সব বাড়ি। তখন থেকে আমার শ্বশুরের কাছ থেকেই মানে বাড়ির গরুই ছিল। পৈতৃক সম্পত্তি পেয়ে গেছেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে এই গরুগুলো ওখান থেকে জাত উন্নয়ন করছেন নাকি এটা কিনে? না না, ওখান থেকে জাত উন্নয়ন করছি। আপনার জাত উন্নয়নের মধ্য দিয়ে আপনি এই জায়গায় চলে আসছেন। না, সেটা খুব ভালো। আর আপনার খামারে দেখে মনে হচ্ছে নোংরা, কিন্তু আপনি কেন এই যে পাতানগুলো রাখলেন আপনার খামারে, বা এগুলো এটা তো অবশ্যই ছিটে দিতে হয়? হ্যাঁ, অবশ্যই ছিটে দিতে হয়। এটা শীতকালীন আমরা এটা ব্যবহার করি, এবং গ্রীষ্মকালীন সব সময় পানি দিয়ে ধোয়া মোছা করে রাখি। আর এই শীতকালীনে একটু মানে যেন তাপ হয়, একটু যেন উষুম মানে কুসুম কুসুম লাগে, না উঠে, স্যাঁতসেঁতে ভাব যেন না থাকে। গরুদের কাশি শুরু হয়, গায়ের লোম শিহরে থাকে। এই যে আপনি প্রায় এক যুগ থেকে গরু পালন করেন, এটা বললেন আপনি, তাই তো? তো এই পালনের মধ্য দিয়ে আপনার আর্থিক কতটুকু উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন? আমার অনেক, মানে অনেক, আমি অনেক উপরে উঠছি। এখান থেকে আমার অনেক মানে উন্নতি হয়েছে সংসারে। কেমন, একটু দুই একটা উদাহরণ দিবেন? আমি অনেক কিছু করছি। মাঠে জমি কিনছি, শহরে জমি কিনছি, মানে ছেলে মেয়েদের ভরণ পোষণের অনেক ব্যয়বহুল তো থাকে সংসারে। নারীর ক্ষমতায়নে এই খামার কতটুকু ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে আমার মতো যেগুলা বেকারত্ব আছে বোনেরা, এগুলা ইচ্ছা করেই করতে পারে, কিন্তু এখন করতে চায় না। মানুষ ফেসবুক এসে সবসময় ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। আর আমি কখনোই মনে করেন টিভি নেই আমার বাসায় কখনো আমরা এই যে ফেসবুক চালানো এগুলো আমাদের নেই। যখন প্রয়োজন, এই হাসিনা যখন চলে যায় না, তখন আমরা খুব এটা মানে নিড মনে করছি, এবং খুব ভাবে আমরা দেখছি। মানে খুব ভালো লাগে। না না, আমাদের কোনো সময় নেই। আপনার এখানে মোট কয়টা গাভী আছে? এখানে মোট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা গাভী আছে। 6টা গাভী আছে। জি। আচ্ছা, আপনার এই যে গাভীটার গায়ে আপনি হাত দিয়ে আছেন, জি, এটার বয়স কত, মানে কয়টা বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা দিছে 9টা। মানে বয়স হয়ে গেছে, এবং ম্যাস্টাইটিস হয়েছিল, তো তারপরও 12 লিটার দুধ আসে এখনো। হ্যাঁ, এটা আল্লাহর ইচ্ছা। ম্যাস্টাইটিস হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। এটা কতদিন হয়েছিল? এটা গত বছর এরকম সময় হয়েছে। আচ্ছা, ম্যাস্টাইটিস কেন হয় এটা জানেন তো? এটা হ্যাঁ, তারপরে দেখি যে দুধ আসে, বাচ্চা তো অত দুধ খাইতে পারে না। এখন দুধ কত লিটার হয়? এখন দুধ এর হচ্ছে 12 লিটার 11 লিটার করে হচ্ছে। আচ্ছা, দুধ দেন। আচ্ছা, এই যে পরে ওই পাশে যে ওই গাভীটা, হ্যাঁ, এটা খুব ভালো। এই গাভীটা সেই রকম ভালো, এর ওই রকমই দুধ আসে। এটা কত লিটার দেয়? এটাও 10 লিটার 11 লিটার দেয়। আচ্ছা,
আর বাচ্চা কয়টা দিয়েছে এ পর্যন্ত? এই বাচ্চা দিছে দুইটা এই গাভীটা। এই গাভীটার বয়স কত? এই গাভীটার বয়স হবে 8 বছর তো হবে। আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে? এ দিছে 6টা। 6টা আসে হিসাবে, তাই আসে 8 বছর বয়স হলে। 6টা। আচ্ছা, এখন কি অবস্থা আছে গাভীর? এখন এই প্রেগন্যান্ট, এখন বাচ্চা কয় দিবে, মাসে? আর 1 মাস পর হয়তো বা হবে, কিংবা 1.5 মাস এরকম আচ্ছা, যাবে। কি বীজ দেওয়া আছে এখানে? এটা সব হলো ফ্রিজিয়ান। এই গরুটার জাতটা কি বলেন তো? এটা শাহিওয়ালা আছে, একটু ফ্রিজিয়ানও আসছে, দুটাই সমন্বয়। হ্যাঁ, গরুটা কয়টা বাচ্চা দিয়েছে এ পর্যন্ত? এই গরুটা বাচ্চা দিছে আপনার হলো 5টা বাচ্চা দিছে। দুধ কতগুলো দেয়? আর দুধ আসে ওই যে 22 লিটার 20 লিটার। 22 লিটার 20 লিটার হ্যাঁ। দিয়েছে? আচ্ছা, এই 3 বেলা 5টা দুধ। বাচ্চা দেওয়ার পরে এই অবস্থা? হ্যাঁ, এখন কি এখনো অবস্থা? 10 লিটার দুধ হচ্ছে। বাচ্চা দুধ খায় না, ওই যে বাচ্চা ওই বাচ্চা পাশে। বয়স কত এখন? বাচ্চার বয়স হচ্ছে 7 মাস। 7 মাস। হ্যাঁ। 7 মাস হয়ে যাচ্ছে। এটা কি ড্রাই পিরিয়ডে যায় না যায় না? না আপনি কি ড্রাই পিরিয়ড দিয়েছেন? না, না, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি দুধ দোয়া বন্ধ করবেন কখন? 7 দুধ মাস দেওয়া বন্ধ মানে এখনো তো প্রেগন্যান্ট হয়নি, একটু মানে বীজ দিচ্ছে, একটু কনসেপ্ট করতেছে না। তো আচ্ছা। নাসির ভাই বলতেছে একটু ওষুধ প্রয়োগ করতে হবে, ওনাকে একটু খাওয়াতে হবে। আচ্ছা, এই তার মানে দুধ। 7 মাস থেকে কোনো হিট হয় নাই, না, হিটে আসছে, কিন্তু ওই concept করে নাই। 10-12 লিটার করে। আচ্ছা, এটা কয়টা বাচ্চা দিয়েছে? এটা 2টা বাচ্চা দিছে। এখন 10-12 লিটার দুধ হচ্ছে। হ্যাঁ, এখন কি অবস্থা আছে? এখন প্রেগন্যান্ট, কয় মাসে? বাচ্চা দিবে, আর 1 মাস পর দিবে বাচ্চা। ও, এটা কি দুধ এখন দহন করেন না বন্ধ না করে না, দিয়েছেন? এটা বন্ধ করছি। হ্যাঁ। এটা 2 মাস হয়ে গেল আচ্ছা, অলরেডি কি বন্ধ জাতের করছি। বীজ দিয়েছেন? এটা ফ্রিজিয়ান আছে। আচ্ছা, তো এটা কি সরকারি বীজটা ব্যবহার করেন তো জি নিশ্চয়ই? জি, আমি সব সরকারি বীজ ব্যবহার করি। আচ্ছা, আর ওই যে ভিতরে যেটা ঢুকে আছে ওইটা কি অবস্থা বলেন তো একটু? ওটা ওই যে বড় সাদা গাভীর বাচ্চা, বুঝলেন? আচ্ছা, ওর বয়স কত? ওটার বয়স 7 মাস। এটা এরে বাছুর না? জি জি, ওই বড় ওই গাভীটার আচ্ছা, ছেলে। এটার বাজারে যদি এখন বিক্রি করেন দাম কত হবে? এটার দাম তো লক্ষ তো পার হবে নাকি না হুম। কম হবে? লক্ষ হবেই, আচ্ছা, পার হবে কিনা জানি প্রতি না। বছর আপনি এরকম কয়টা বাছুর পান? আমি এরকম প্রতি বছর পাই 6টা থেকে 7টা। আচ্ছা, আপনার এই পাশে কিছু বাছুর দেখতেছে, এগুলো সব আপনার খামার? হ্যাঁ, আমার খামার। ওই যে সবার শেষে যে বকনাটা, বকনা নয় না। সরি, ওটা তো এরে বাছুর। এর বাছুর। আচ্ছা, ওর বয়স কয় মাস? এর বয়স 10 মাস। এটা আর কতদিন রাখবেন? এটা আর 2 মাস। তারপর বিক্রি করে দিবেন? হ্যাঁ। তখন কেমন আসতে পারে? তখন মনে করেন 1,10,000। আর এইটা এরকম। তারপর? এটা আর একটু বেশি আসবে, এটা একটু লম্বা আছে, উঁচু আছে। এর বয়স কত? এর বয়স হচ্ছে যে 9 মাস, ওর 1 মাস পরে হয়েছে। আচ্ছা, আর এই যে এইটা? এটার বয়স 9 মাসই হচ্ছে, 1 মাসে এগুলা দিচ্ছে। আচ্ছা, এই যে কোনটা? এটা হচ্ছে প্রথম গাভীর বাচ্চা। আচ্ছা, এই যে কোনটা বড় কোনটা ছোট, এটার হ্যাঁ। কারণটা কি বলেন তো? এটার কারণটা হচ্ছে যে এটা হচ্ছে যে মনে করেন পার্সেন্টেজ একটু কম আসছে। এটা প্রথম যখন বাচ্চা দেয় নাসির ভাই, ও একটু পার্সেন্টেজ কম দেয়। আচ্ছা। গাভী তো ধারণ ক্ষমতা মানে রাখতে হবে ভিতরে। হুম। তার মনে করেন বাচ্চাটার থলিটাও তো বড় হতে হবে, তার একটা তার অর্গান গুলো যথাযথ হতে হবে, তাই তো? হয়তো না হলে পূর্ণাঙ্গ ঠিক মতো না হলে বেলা তো সমস্যা হবে, বড় বাচ্চা বের করা যাবে না। হ্যাঁ। এটা আচ্ছা, এটা বকনা না? হ্যাঁ, আচ্ছা। এটা এরে বাছুর। আচ্ছা, এই যে নতুন এই যে হ্যাঁ। পিচ্চিটা না? হ্যাঁ, পিচ্চি। এটা কি জাতের? এটা 1.5 মাস হচ্ছে। হুম। এটা ওই যে মা একটু শাহিওয়ালের, তো শাহিওয়ালের একটু আসছে, কি যেন ক্রসেরই মানে আসছে, দুটা মিলিয়েই আসছে। আচ্ছা, আপনার গরুগুলার মোটামুটি সব দেখে নিলাম। এখন আমি আপনার সঙ্গে কি খাওয়ান এবং কিভাবে পরিচর্যা করেন এই বিষয়ে একটু কথা বলবো। আপনার এখানে অনেকগুলো গরু তো আছে, অনেক গাভী আছে। তো ধরুন যে গরুটা আপনার যে গাভীটা 10 লিটার দুধ দেয়, ধরুন এই গাভীটা তো 10 লিটার দুধ দেয়। উঠিয়ে দেয়। আচ্ছা, আর এই গাভীটার বডি ওয়েট কত? বডি ওয়েট কত আসবে? 7 মণ। 7 মণ হলে মানে এখন প্রেগন্যান্ট অবস্থা তো। 7 মণে 4 7 28, 280 কেজি, প্রায় 300 কেজি পার হয়ে যাবে এটা, তাই তো? প্রেগন্যান্ট অবস্থায় আছে। আচ্ছা, এই গাভীটার ওজন হলো 300 কেজি আর দুধ দেয় 10 লিটার। হ্যাঁ। তো একে আপনি প্রতিদিন কি খাওয়ান? একে আমি দেই হচ্ছে ভুসি। আমি পুষ্টি খাবারটাই বেশি দেই। ভুসি দেই, আর মনে করেন বুট, মানে ছোলা বুট, মানে দানাদারটা? দানা মানে ওই যে খোসাটা, ছোলাটা। এগুলো কি আপনি বানায় নেন না কিনে? না, এগুলো সব আমরা বাজার থেকে কিনে নেই, কোনোটাই বাড়িতে তৈরি করি না। আচ্ছা, একবার মিক্সার করি না। ওগুলো ভুট্টা ওটা বাজার থেকে কিনে নেই, ওটা হচ্ছে মেশিনতে ডলায় নিয়ে আসি। আচ্ছা, তাহলে দিনে দানাদার খাবার অর্থাৎ এই খোসাগুলো সব মিলে কত কেজি পায়? কত কেজি পায়? তো দিনে মনে করেন আমি 2 বেলা খাবার দিই, ভোরে আর সন্ধ্যায় খাবার দেই। যখন এগুলো বাচ্চা হয় তখন আবার খাবার বাড়ায় দেই, 3 বেলায় দিই, দুপুরেও দিতে হয়। আচ্ছা, বাচ্চা হওয়ার আগে এখন 2 বেলা দিচ্ছি। দুধের চাপ যেন কমে, দুধ যেন না আসে। আচ্ছা, যদি দুধ হচ্ছে, ধরেন 10 লিটার দুধ হচ্ছে, সেই তাহলে সেই মুহূর্তে ক্ষেত্রে এটা কত পাবে?
সেই মুহূর্তে তখন আমরা দেখছি যে 10 কেজি দিতেই হয়। 10 কেজি আপনি 10 কেজি কেন দিচ্ছেন? কেন দিচ্ছি? দুধ যেন আমার বেশি আসে, খড় না, আছে। আপনার দুধ দিচ্ছে তো দুধ আপনার 10 লিটার, প্রতি লিটার হ্যাঁ, দুধের জন্য কত গ্রাম প্রোটিন থাকতে হবে? এটা যেহেতু আপনি একজন অভিজ্ঞ খামারি, এক যুগ হয়ে গেল, এই হিসাবগুলো শিখতে হবে, নইলে তো আপনার খামারে লাভ করতে পারবেন না। আমি যে এইভাবে তো মানে শিখে নেইনি, মানে নিজের মানে প্র্যাকটিক্যাল ভাবেই কাজ করি নিজেরাই, যে এই খাবারের সঙ্গে এই খাবারটা দিলে মনে হয় আমার দুধ বেশি আসে, তারপর এই ওষুধটা প্রয়োগ আচ্ছা, করলে আমার সে মনে সুস্থ হচ্ছে থাকে। এই জায়গাটা এটাই আমার একটু ঘাটতি আপনি আছে। দানাদার 10 কেজি দেন, হ্যাঁ, আর ঘাস বা খড়? ঘাস খড় তো খাই কমপক্ষে 10 কেজি খাবে, আচ্ছা, আর বেশি খাবে। আর ঘাস, কাঁচা ঘাস? কাঁচা ঘাস ওই রকমই দেয়, যখন বাচ্চা হয় 10 কেজি দেয়। 10 কেজি। তাহলে আপনার ধরে নিলাম 10 কেজি কাঁচা ঘাস আর 10 কেজি দানাদার। দানাদার। তাহলে 1 কেজি দানাদার খাদ্যে কত গ্রাম প্রোটিন থাকে? 200 গ্রাম প্রোটিন থাকে। তাই? হ্যাঁ, এটা আমি তাহলে জানি না। 10 কেজি দিলে 10 দুগুণ 20, মানে 2000 গ্রাম প্রোটিন থাকলো। আর তার বডি ওয়েট যদি 300 কেজি হয়, প্রতি কেজির জন্য 1 গ্রাম করে, তাহলে 300 কেজি 300 গ্রাম প্রোটিন দরকার দেন। তো ওকে আপনি দিলেন, এইদিকে আপনার 2000 আর 300, 2300, 2300 প্রোটিনও পাচ্ছে, কিন্তু দুধ দিচ্ছে 10 লিটার, নাকি আরো বেশি দিচ্ছে? ঠিক আছে না, তাহলে এখানে আপনার অনেক অপচয় হচ্ছে। কেন অপচয় হচ্ছে? অপচয় করি কেন, যে ওই যে প্রত্যেক বছর বাচ্চা হয়, না দিলে এদের শরীরে অনেক ঘাটতি থাকে। আমি এটা সায়েন্টিফিক ব্যাখ্যা, এটা আমার ব্যাখ্যা না, যারা এই ব্যাপারে কাজ করেন তাদের ব্যাখ্যা। ওর লাগবে তো মাত্র 1300 গ্রাম আপনার প্রোটিন লাগবে, কিন্তু আপনি দিচ্ছেন প্রায় 2300 বা তারও বেশি দিচ্ছেন। এই যে এত গ্রাম, হ্যাঁ, এই 1000 প্রোটিনের দাম আছে না? হ্যাঁ, অবশ্যই দাম আছে। আপনি 10 লিটার দুধ বের করে নেন, হ্যাঁ, আর তার সঙ্গে বাছুরও খায়। হ্যাঁ, অবশ্যই খায়। বাছুর নিশ্চয় ধরলাম 5 লিটারই খায়, তাহলে 15 লিটার, তাহলেও আপনার 500 গ্রাম প্রোটিন বেশি দিচ্ছেন। হ্যাঁ, দিচ্ছি। এটা আপনার অপচয়। মোটামুটি আপনার খাবার টাবার দেখলাম। আর আপনার এই গরুগুলোকে টিকা দেন সব সময় মতো? হ্যাঁ, সব সময় মতোই টিকা প্রদান করা হয়। আচ্ছা, এটাতে অবহেলা করি না। আর কৃমিনাশক? কৃমিনাশক ওইভাবে দেই, যখন মনে করেন 7 মাস হয়ে যাচ্ছে অলরেডি প্রেগন্যান্ট, তখন আমরা দিয়ে দেই। আবার বাচ্চা হওয়ার 1 মাস পরে আবার দিয়ে দিই। আপনার যে বাছুরগুলো আছে, সেই বাছুরগুলোকে আপনি কতদিন পর টিকা দেন, সরি কৃমিনাশক দেন এবং টিকা দেন? কৃমিনাশক দিয়ে ওই যে 10 দিনে 1 সপ্তাহ পরে দিয়ে দেই বাচ্চাদের। তারপর দেখি যে 3-4 মাস হয়ে যাচ্ছে, আবার 1 ডোজ দেই, এইভাবেই দিই। আচ্ছা, আর এই খামারের দেখাশোনা করেন? এই আমরা দুজনেই করেন। আপনি মূলত হ্যাঁ, আমি সারাদিন আপনার এখানে হোম মিনিস্টার হিসেবে আছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা। না, এখানে আপনার সুন্দর, আমাদের দেশের যে মোট জনসংখ্যা তার অর্ধেক হচ্ছে নারী। তো নারী সমাজকে যদি আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত না করতে পারি, তাহলে দেশের উন্নতি সম্ভব? তাদের প্রথমেই তো তাদের মনে করেন জীবনের উন্নতি ঘটবে, আর এবং শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, কাজের মধ্যে থাকাটাই আমার মনে হয় ভালো। আমি তো তাই দেখি। ধৈর্য লাগবে, প্রথমে ধৈর্য লাগবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার অনেক কষ্ট করতে হবে। কি কষ্ট করতে হবে? দৈহিক পরিশ্রম আছে। তারপর হচ্ছে যে তেমনটি সময় বাজে কাজে কোনো সময় নষ্ট করা যাবে না। এদের যদি আমরা মানে আয় চাই, এদের ভিতর থেকে যদি কিছু টাকা বের করতে চাই, তাহলে এগুলো এভাবেই সময় দিতে হবে। আচ্ছা, তাছাড়া হবে না। সময় নষ্ট না করি, ভাই বোনেরা সবাই মিলে এগুলো কাজে উদ্যোক্তা হয়, ভালো লাগবে, তারাও পারবে। চেষ্টা থাকতে হবে। এই যে এগুলো ভিডিও দেখবে, তারা দেখে তাদেরও যেন অনুভূতি আসে, ভালো লাগে, এটাই আমি চাচ্ছি। তারাও চেষ্টা করুক যে এই কাজগুলো করলে আসলেই আমাদের উন্নতি ঘটবে, দেশের ঘটবে, আমাদের ঘটবে। এই যে ভারত থেকে এই দেশ থেকে আমাদের গরু আনতে হবে না, তাই নাকি? যদি সবাই আমরা এগুলো কাজ করি, কুরবানির সময় সমস্যা হবে না। সবসময় থাকতে চাই পরিষ্কার পরিপাটি, মানে সবসময় সুন্দর পোশাক পরে ঘুরবো ফিরবো, এটা পকেটে টাকা না থাকলে তো আর আপনাকে দাম দিবে না। না, টাকা একটা মনে করেন ছেলেদের কেন বাম সাইডে পকেট, তাদের হার্ট এই পাশে, তাদের পকেট এই পাশেই রাখতে হয়, তাদের শান্তি লাগবে। আপনি আরেকবার এই কথাটা বলেন তো, হার্টের ব্যাপারটা আরেকবার বলেন। আমার হাজবেন্ড বলে যে বাম পাশে কেন আমাদের পকেটটা কেন এই পাশে আমাদের হার্ট থাকে। হ্যাঁ, শার্টের বাম পাশে, পকেট, হ্যাঁ, শার্টের এই যে বাম পাশে পকেটটা আছে না, এটা কেন? এটা এর নিচে হার্ট থাকে, আর এই হার্টকে সবল রাখার জন্য পকেটে ছেলেমেয়ে টাকা পয়সার প্রয়োজন আছে। আর এই জন্য যদি আমরা ভাই বোনেরা সবাই মিলে যদি এই কাজটা করি, তাহলে আমি করলে আমার স্বামী পাচ্ছে, তাই নাকি? আপনার স্বামী পেলে আপনার সংসার পাচ্ছে, আমার ছেলে মেয়ের উন্নতি হচ্ছে, লেখাপড়া সাহায্য সহযোগিতা ভালো লাগে। এবং আমি পাড়াপড়শিদের সকলকেই সাহায্য করি, টাকা পয়সা সবসময় আমার কাছে থাকে, তারা যখনই নিতে আসে আমি দিতে পারি।
হুম। কোনো আচ্ছা, সুদের উপরও নয়, কোনো কিছুই নয়, হ্যাঁ, এটা এটা আমার একটা কর্জে অভ্যাস হয়ে গেছে। কর্জে হাসনা, কজা কসে হাসনা হাসনা। হিসেবে আমি এটা খুব তাদের দিই, তারাও সন্তুষ্ট, তারা সবসময় আমার মানে ভালো লাগে, আমাকে তারা ভালোবাসে, বলে যে আপনি খুব ভালো লাগে। আর হ্যাঁ, এটা আমার একটা মনের একটা মানে ভিতর চায় যে আমি যেন এইরকম কিছু কাজ করতে পারি, যেন আমি পাড়া মহল্লায় যেন সাহায্য সহযোগিতা করতে পারি, এটা আমার খুব ইচ্ছা। এবং আমার হাজবেন্ড তাতে কখনোই বাধা দেয় না। তার আমি মানে অনেক আমরা, যুদ্ধ করে এখানে আসছি যে তার মানে আমার আমি কি বলতে পারি আপনার এই গতিটা ছিল দুর্বার? মানে হ্যাঁ, অবশ্যই যাকে বারণ অবশ্যই। করা যায় না, না, ঠেকানো যায় না। আমার কখনোই কেউ ঠেকাতে পারেনি, আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই আমাকে বিভিন্ন ভাবে আমাকে এটা থ্রেট দিছে এইগুলা নিয়ে। হুম। কিন্তু আমি বলছি যে আমার আমার এই কাজটা যত প্রকাশ পাবে এটা একটু সময় লাগবে, হুম। ইনশাল্লাহ আমি জয়ী হব। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। হ্যাঁ, ভালো আছেন? আছেন ভাই, ভালো তা আছেন? আমি শুনলাম এই খামারটা আপনার দেখাশোনা করেন অবশ্যই। এবং বৃষ্টির সব দেন এখানে। সবই, হ্যাঁ। তো এইটা আরেকটা বিষয় যে আপনি এই খামারটাতে বীজ যেগুলো দেন সেগুলো হ্যাঁ। সব সরকারি বীজ। সব সরকারি বীজ। আপনি সরকারি বীজ কেন দেন? মানুষ অন্যান্য কোম্পানি নিয়ে ব্যস্ত, আপনি কেন সরকারি দেন? অবশ্যই যে আমরা এই দেশের আবহাওয়ার যে হুম, যেটা হুম, বিশেষ করে মূল যেটা হুম, হুম, সেটা হলো যখন আমরা বেশি পার্সেন্ট বা বেশি বীজ দিব হুম, ওরা এই দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হবে না। ওই গরুগুলা আস্তে আস্তে প্রথম অবস্থায় একটু ভালো হয়, হুম, তারপর দিনে 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 দুটো একটা বাচ্চা দেওয়ার পর ওই গাভীগুলা নষ্ট হয়ে যায়, হুম, পরে আর কোনো বাচ্চা দেয় না, আচ্ছা, অথবা অনেকে বিক্রি করতে হয়। হুম, হুম, আর আমাদের যে দেশের যে আবহাওয়া, হুম, এই আবহাওয়ার সাথে যদি আমরা অ্যাডজাস্ট হই করি বা তাহলে আমরা দেশেরও উন্নয়ন করতে পারবো। আর সরকারি বীজ আমরা দিই, এদেশের সরকার এদেশের উন্নয়ন চায়। হ্যাঁ, এবং হ্যাঁ, অনেক ভর্তুকি দিয়ে তারা বীজগুলো তৈরি করতেছে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই তারা একটা সময় সরকার এটা ট্যাকেল দিতে পারতেছে না বিধায় বেসরকারকে কিছু দিয়েছে, তারা উন্নয়ন সঙ্গী, কিন্তু অবশ্যই তাদের কিন্তু দুর্নাম করতেছে না। না, তারাও কিন্তু উন্নয়ন সঙ্গে, তারাও কিন্তু আমাদের এটার অংশ নিয়ে তারাও কিন্তু দেশটাকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। অবশ্যই আর আপনি সরাসরি সরকারের হয়। সরকারি। আচ্ছা, আমি আপনার কিন্তু এআই টেকনিশিয়ান এই হ্যাঁ। ইউনিয়নের, আপনার সরকারি ভাবে আমাদের সব কাজ আচ্ছা, হ্যাঁ, জানি, আমি জানি এবং সবাই জানে এটা যে অবশ্যই। প্রত্যেকটি ইউনিয়নে একজন AI টেকনিশিয়ান। AI টেকনিশিয়ান। আচ্ছা, আপনার নামটা বলেন তাহলে। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন, আচ্ছা, এআই টেকনিশিয়ান, আমদাই পয়েন্ট। আচ্ছা, এই গরুটার ম্যাস্টারাইজ হয়েছিল, হ্যাঁ, এটা কিভাবে সারালেন আপনি? এটা এটা আসলে মূলত যে কারণগুলো আমরা দুটা কারণে হয়, বিশেষ করে দুটা কারণ। হুম, হুম, সেটা হলো আপনি বাচ্চা হওয়ার পর যদি শাল দুধ থাকে, হুম, বিশেষ করে হুম, হুম, ওই শাল দুধের কারণে ম্যাস্টাইটিস হয়। আচ্ছা, আর আরেকটা কারণ যেটা হলো সেটা হলো তো আপনার শাল দুধের কারণে ম্যাস্টারাইজ কেন হবে এটা একটু বুঝান। ওরা অতিরিক্ত যে শাল দুধ থাকে এই ও, দুধগুলা আচ্ছা, বের জমা করে, হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আর বের ওই করতে হবে। হবে। হুম, 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 মূল ঘটনাটা হলো জিনিসটাকে বের করে ফেলতে হবে। হুম, হুম, আর আরেকটা কারণ 2 নম্বর, সেটা হলো আপনার বাচ্চা হওয়ার পর যদি গোয়াল অপরিষ্কার থাকে, হুম। তাহলে কতক্ষণ কিন্তু দাঁড়ায় রাখবো 1 আমরা? থেকে 1.5 ঘন্টা অবশ্যই তা খাবার দিয়ে রাখলেই কিন্তু শুবে না। আচ্ছা, আচ্ছা, আমি আপনার সঙ্গে কথা বললাম, আমার ওই ভাইয়ের সঙ্গে কথা বললাম, তো ওনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আর আপনি যেহেতু ওনার খামারটা এইভাবে দেখাশোনা করছেন, পরিচর্যা করছেন, হ্যাঁ, এই জন্য ভালো লাগলো। আর আপনি যেভাবে যতটা আমি দেখলাম আপনার জানার গভীরতা, এটা খুব ভালো। আপনার এই এলাকায় যদি আপনি একটু ভালো করে কাজ করেন তাহলে, অবশ্যই করে হ্যাঁ, নাসির ভাই তো সময় পায়। আর এগুলো আসলে যুব সমাজের কাজে লাগবে এবং মানুষের যে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে যে অবশ্যই। ভূমিকা সেটা আপনিও রাখছেন। এ ব্যাপারে আপনি কিছু বলবেন কি, যারা হতাশ যুবক? না, এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। হুম, হুম, আপনি চেষ্টা করলে অনেক কিছু করা যাবে, অনেক কিছু। হুম, আপনি একবার হতট খাই চলে গেছেন, করবেন না, এটা বলা করা যাবে না। হুম, আপনি বারবার 3বার আগে দেখেন, হুম। চেষ্টা ঠিক আছে, চেষ্টা করেন। এরকম লাখো যুবক বেকার থাকে, ছিল, হ্যাঁ, আছে, অবশ্যই, অবশ্যই আপনিও ছিলেন এক সময়, অবশ্যই এই জায়গায় উঠে আসছেন, তার মানে আপনার ঐকান্তিক প্রচেষ্টা, তাই তো? অবশ্যই প্রচেষ্টা, ভালো অবশ্যই থাকবেন। প্রচেষ্টা, আর অবশ্যই যুবকতার পক্ষ প্রচেষ্টা। থেকে অসংখ্য আর- কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর এটা আমার প্রচেষ্টা, মানে আমার বাবার মার আচ্ছা, সবচাইতে আমি ওই অবস্থায় কথা বলা পারবো না, মানে হতাশ হয়ে যায় আমি। সুপ্রিয় দর্শক, ঠিক আছে, আপনারা নিজেরা দেখলেন, হুম। এই ভাই আসলে বাবা মার কথা বলতে তার ওনার চোখ দিয়ে পানি এসছে, উনি আর কথা বলতে পারছেন না। আমার কাছেও খুব খারাপ লাগতেছে। আর প্রত্যেকটা বাবা মায়ের প্রত্যেক সন্তানের প্রতি তাদের একটা দোয়া থাকে, ভালোবাসা থাকে, আপনারও আছে, আমাদেরও আছে। হ্যাঁ, তো এটাই স্বাভাবিক, বাবা মা থাকবে না, একদিন হ্যাঁ। চলে যাবে। হয়তো আপনার কষ্ট দেখছে বাবা মা, কিন্তু আপনার সুখটা দেখতে পারবে না, না, ভাই, তাই না? এই তো বিষয়। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, তাহলে আমরা ঠিক ভালো আছে। থাকবো ভাই। অবশ্যই। আল্লাহ হাফিজ। আমাকে সাহায্য তো করে। আপনার সঙ্গে অনেকক্ষণ খুব ভালো লাগলো। খুব ভালো। আমি জানি না আপনাকে ভালো লাগলো কিনা, আমার ভালো লাগলো। অবশ্যই ভালো লাগছে। এবং আমার বিশ্বাস আপনার এই কথাগুলো, আপনার এই বক্তব্যগুলো যদি আমি অনলাইনে ছেড়ে দিই তা আপনার তো আপত্তি নাই? আচ্ছা, তাহলে ওইখান থেকে 10টা নারী যদি উপকৃত হয়, হ্যাঁ, অবশ্যই হতে পারবে। হ্যাঁ, 10টা অবশ্যই। ছেলে যদি উপকৃত হয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনার আমার এই আলাপচারিতা সার্থক। আচ্ছা। আর সেই কারণে যুবকথার পক্ষ থেকে আপনাকে
ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। এইভাবে যে একজন নারী ইচ্ছা করলে পারে না এমন হ্যাঁ। কিছু নাই, নাকি আপনি কি বলেন? হ্যাঁ অবশ্যই, মানে আমি নিজে নিজে অনেক ভালো মনে করি এবং নিজেকে মনে করি আমি অনেক স্বার্থ। আমার ছেলে মেয়ে পড়াশোনা করতেছে, মেয়েটা মানে বাংলাদেশে যে পড়াশোনা মানে যেখানে ভালো হয় উচ্চ 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 লেভেলে যে চলে গেছে, আমি যে এরকম একটা পরিশ্রমী লোক, অনেক মানুষ বলছে যে তুমি বাচ্চাকে না জয়পুরহাটে যাও, জেলা জায়গাতে পড়াও। তাই আমি বলছি যে আমার বাচ্চা যদি পড়াশোনা করে আমার কাছ থেকে এই গোবরেই পদ্ম ফুলবে, সমস্যা নেই, এখানেই ও পড়বে, ও পড়ছে। ও তাই ও বলছে যে আম্মু আপনার কথা আমি কখনোই ফেলে দিতে পারবো না। এটা আবার বলি যে আসলে তাহলে ওই নেপোলিয়নের কথা মতোই বলতে হয়। হ্যাঁ, বলে একজন শিক্ষিত মা শিক্ষিত জাতি উপহার দিতে পারে, দিতে তাই তো? পারে, হ্যাঁ। হ্যাঁ, আপনি তো আমার সঙ্গে একমত। তো ধন্যবাদ, অবশ্যই। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। আসসালাম, আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম